বালুরঘাট টাউন ও কলেজ তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি থেকে উস্কানিমূলক স্লোগান ও মন্তব্যের প্রতিবাদে সাংবাদিক বৈঠক এসএফআই এর। সোমবার বালুরঘাটে এসএফআই এর নিজস্ব কার্যালয়ে সাংবাদিক বৈঠক করা হয়। দেওয়া হয় স্লোগানের পাল্টা প্রতিক্রিয়া। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন এসএফআই এর বালুরঘাট লোকাল কমিটির সম্পাদক অমন দাস, সংগঠনের জয়েন্ট প্রেসিডেন্ট আর্যব্রত মহন্ত ও সংগঠনের জয়েন্ট সম্পাদক সুমি কর সহ অন্যান্যরা। উল্লেখ্য, সম্প্রতি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর সমাবেশকে ভণ্ডুল করার চেষ্টা করেছিল এসএফআই বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। এর প্রতিবাদে গত শনিবার বালুরঘাট কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল ছাত্র পরিষদ। সেই প্রতিবাদ কর্মসূচি থেকে এসএফআই এর নামে স্লোগান দেয় তৃণমূল ছাত্র পরিষদ। এমনকি এসএফআই এর চামড়া গুটিয়ে দেওয়ার কথা তৃণমূল ছাত্র পরিষদ বলে, জানিয়ে সরব হয়েছে এসএফআই। দেখুন, আমার সহবন্ধু বলে দিল কি জন্য আজকের এই প্রেস মিট। দেখুন, আমরা দেখলাম শনিবারে বালুরঘাট তৃণমূল ছাত্র পরিষদ একটি সভা করেছে। সে সভা করতেই পারে, আমাদের ভারতের সংবিধান সেটা সায় দেয়, সেটার জন্য অ্যালাউ করে। কিন্তু সেই আন্দোলনে আমরা কি দেখলাম? সেই আন্দোলনে আমরা দেখলাম কিছু উস্কানিমূলক মন্তব্য, কিছু উস্কানিমূলক স্লোগান, যেখানে আমরা দেখতে পেয়েছি এসএফআই চামড়া গুটিয়ে নেওয়া হবে। একটা ছাত্র সংগঠন কিভাবে এই ধরনের কথা বলতে পারে? প্রথমে আমাদের সেটা নিয়ে প্রশ্ন আছে। আমাদের প্রথম প্রশ্ন, যারা এই কথাগুলো বলছে তারা কি আদৌ ছাত্র? প্রথমে আমাদের এটা প্রশ্ন। এবং দ্বিতীয় কথা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, একটা ছাত্র সংগঠন কি করে এই ধরনের কথা, এরকম উস্কানিমূলক কথা বলতে পারে? আমরা এও শুনেছি আমাদেরকে বলা হচ্ছে দেশদ্রোহী। আচ্ছা, এক্স্যাক্টলি কি কারণে দেশদ্রোহী বলা হয়েছে সেইটা আমরা জানি না। আমরা এসএফআই ইউকে ইউনিট মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছিলাম। কি প্রশ্ন করেছিলাম আপনারা দেখেছেন। আচ্ছা, প্রশ্ন করা কি কোনো ধরনের অপরাধ? তারা বলছে যে আমরা এসএফআই বাংলার সম্মান ভুলণ্ঠিত করেছি। আচ্ছা, আপনারা দেখুন, 27শে মার্চ মুখ্যমন্ত্রীর বক্তৃতা ছিল কেলক কলেজে। তার ঠিক 24 ঘন্টা আগে তিনি একটা বক্তৃতা দিয়েছেন এবং সেইখানে বলেছেন তিনি ব্রিটিশদের কাছে কৃতজ্ঞ। তিনি এক্স্যাক্টলি কিসের জন্য ব্রিটিশদের কাছে কৃতজ্ঞ? তিনি কি রাজগুরু সুখদেবের ফাঁসির জন্য কৃতজ্ঞ? তিনি কি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কৃতজ্ঞ? তিনি আসলে কিসের জন্য কৃতজ্ঞ এটা আমাদের জানা নেই। তারা বলেছে আমাদের শুধরে যান। কিসের জন্য? আমরা সেই সভা বলে বিঘ্নিত করেছি। দেখুন, সব দেশের একটা ট্র্যাডিশন থাকে। ওই দেশের ট্র্যাডিশন এটা, যখন কোনো জনপ্রতিনিধি বলতে আসে তখন সেখানকার মানুষজনরা প্রশ্ন করে এবং তারা সদর্থকভাবে সেটার উত্তর দেন। হয়তো এই আমার যে তৃণমূলের যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তারা এই বিষয়টা জানে না। কেননা দেখুন কি অদ্ভুত সমাবর্তন, একটা অন্য কন্টিনেন্টে গিয়ে এসএফআই লোক পাওয়া যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ পেরোলে একটা টিএমসিপির ছেলে পাওয়া যাবে না। এবং দেখুন, প্রশ্ন করা, উনি বারবার বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে আপনি আমাদের বাংলায় এসে প্রশ্ন করুন। আচ্ছা, আমরা জানি না বাংলায় এসে প্রশ্ন করলে কি হয়? আমরা দেখিনি শিলাদিত্য বন্দ্যোপাধ্যায় কি হয়েছিল? আমরা দেখিনি তাকে জেলে পড়া হয়েছিল, যে জেলে চাষের দামের জন্য, জমি ফসলের দামের জন্য কি করা হয়েছিল তাকে? আমরা দেখিনি মৌসুমী কয়েল টুম্পা কয়েলকে কি করা হয়েছিল, মাওবাদী আখ্যা দেওয়া হয়েছিল। আমরা দেখিনি তানিয়া ভারদ্বাজ প্রেসিডেন্সির যে ছাত্রী তাকে কি করা হয়েছিল প্রশ্ন করার জন্য। কেননা আমরা জানি পশ্চিমবঙ্গে প্রশ্ন করলে কি হয়। কেননা যে কোনো প্রান্তে স্বাধীনতার আওয়াজ তুললে, কেউ প্রতিবাদী কণ্ঠ তুললে তাকে দমিয়ে দেওয়া হয়। এবং এসএফআই সেই কাজটাই করেছে। টিএমসিপি সেই দিন মঞ্চে বলেছে শুধরে যান। দেখুন, যদি প্রশ্ন করা শুধরানো হয়, আমরা শুধরাবো না। কেননা লন্ডনেও আমরা প্রশ্ন করব, বালুরঘাটেও আমরা প্রশ্ন করব, হিমাচল প্রদেশেও আমরা তেমন প্রশ্ন করব, কর্ণাটকেও প্রশ্ন করব, গুজরাটেও প্রশ্ন করব, আর বালুরঘাটে বসে বালুরঘাটেও প্রশ্ন করব। দেখুন, ওরা বারে বারে এই যে এসএফআই, আমি কিছু ছবি দেখাতে চাই। আমার সহ কমরেড এই ছবিটা দেখাচ্ছে। দেখুন, এইখানে এসএফআই চামড়া গুটিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। দেখুন, আমরা যদি রাজনীতির পরিষদ যদি একবার ছেড়ে দিই, বালুরঘাট একটা সাংস্কৃতিক শহর। বালুরঘাট তার ছাত্রদের দিকে মুখ চেয়ে আছে। আমরা একটা বিশাল বড় সংস্কৃতির ধারক ও বাহক। আমরা তেভাগা আন্দোলনের শরীর, আমাদের রক্তে খাদ্য আন্দোলনের রক্ত ঘুরছে। সেইখানে কি করে একটা ছাত্র আন্দোলন একটা অন্য ছাত্র সংগঠনের চামড়া গুটিয়ে নেওয়ার কথা বলে? তাহলে তাদের নেত্রী মমতা ব্যানার্জি যে কারণে প্রশ্ন করা হয়েছিল, তারা বালুরঘাটে এক্স্যাক্টলি সেই কাজটা করে দেখিয়েছে এবং আমরা এর তীব্র বিরোধিতা করছি। তারা বলেছে ডিজে শোনাবে, নকুলদানা খাওয়াবে, চকলেট খাওয়াবে, তারা কি কি খায়। নমস্কার সকলকে, বালুরঘাট এসএফআই লোকালের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য এবং ঈদের জন্য সবাইকে শুভেচ্ছা রইল। আপনারা সকলেই অবগত হয়েছেন যে কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডন সফরে গিয়েছিল। লন্ডন সফরে অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলক কলেজে তার বক্তৃতা ছিল। বক্তৃতা চলাকালীন এসএফআই
এসএফআই ইউনাইটেড কিংডম যে ইউনিট আছে সেখানে তাদের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয় যে বাংলায় যে দুর্নীতি চলছে, অভয়ার বিচার এখনো অধরা রয়েছে, সেই সব নিয়ে কিছু প্রশ্ন করা হয়, কিন্তু তার যথোপযুক্ত যুক্তি তিনি দিতে পারেননি। উল্টা বলা হয় তারা যেন বাংলায় এসে প্রশ্ন করা হয়। তো এই সব নিয়ে আমাদের এসএফআই বালুরঘাট লোকালের সেক্রেটারি অমন দাস বক্তব্য রাখেন। সাইকেল আরোহীর মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। মোবাইল ফেরত পেতেই অবশেষে বালুরঘাট থানার দ্বারস্থ হলেন শহরের রামকৃষ্ণপল্লী এলাকার সজল কুমার সরকার নামে এক সাইকেল আরোহী। এ নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বালুরঘাট সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে। গতকাল সকালে বালুরঘাট বাসস্ট্যান্ড ট্রাফিক সিগন্যালে সাইকেল আরোহী সজল কুমার সরকারকে ধাক্কা মারে একটি টোটো। ঘটনায় আহত হয় সাইকেল আরোহী। বিষয়টি নজরে আসতেই ছুটে আসেন স্থানীয় ট্রাফিক পুলিশ কর্মীরা। সাইকেল আরোহীর অভিযোগ, সেই সময় কর্তব্যরত ছিলেন সিভিক ভলেন্টিয়াররা, কোনো পুলিশ ছিল না। সেই ঘটনার প্রতিবাদ করতে গেলেই ট্রাফিকের ঘর থেকে বেরিয়ে আসে সিভিক ভলেন্টিয়ার। এ নিয়ে প্রবল বচসা হয়। অভিযোগ, ওই সিভিক সাইকেল আরোহীর উদ্দেশ্যে বলেন, রাস্তায় বের হলে দুর্ঘটনা ঘটবেই, বেরিয়েছেন কেন? এরকম আঘাতকে মেনে নিতে হবে। সিভিক ভলেন্টিয়ারের এমন বক্তব্য শুনেই তিনি তা মোবাইলে রেকর্ড করতে যান। সেই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ওই সাইকেল আরোহীকে ধমক দেন, এমনকি ধাক্কা মেরে ওই মোবাইল রাস্তায় ফেলে দেওয়া হয়। পরবর্তীতে সেই মোবাইলটি কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ফলে ওই সাইকেল আরোহী ব্যক্তি মোবাইল পেতেই বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন। এমন ঘটনায় এদিন লিখিতভাবে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি, যদিও বা এই অভিযোগ অস্বীকার করেছে বালুরঘাট থানার সদর ট্রাফিক পুলিশ। দাদা, আপনার আজকে অভিযোগ দায়ের করেছেন থানাতে, কি হয়েছে বিষয়টা? কি বিষয়টা হয়েছিল যে আমি বাসস্ট্যান্ডের ট্রাফিকের ওই দিক দিয়ে সিগন্যাল যেভাবে দেয় সেই রকম ভাবেই আমি মেনে চলছিলাম। তো উল্টো দিক থেকে একটা টোটো এসে ধাক্কা মারে একদম ট্রাফিকের সামনেই। তো ওখানে কোনো সিভিক টিভিক ছিল না। তো আমার খুব আঘাত লাগে। সেই সময় একজন সিভিক বেরিয়ে এসে তাদেরকে বলছে যে কী ব্যাপার, আপনার ভালোভাবে তো কোনো দায়িত্ব পালন করছে না, কিছু নেই, এরকম আঘাত মারছে, ইয়ে করছে। তো এরকম কিছু একটা কথাবার্তা হওয়ার পর বেশ কিছু আমি একটু ভিডিও করতে গেছি বা ইয়ে করতে, আর একটু সিভিক এসে বলছে যে রাস্তায় বেরিয়েছেন, অ্যাক্সিডেন্ট তো হবেই, অ্যাক্সিডেন্ট মেনে নিতেই হবে, এই সমস্ত উল্টোপাল্টা। তখন তার বক্তব্যগুলো যখন আমি ভিডিও করতে যাই, সে আমাকে মেরে মানে এমনভাবে মারে মোবাইলটা ছিটকে পড়ে যায় এবং সে মোবাইলটা কেড়ে নিয়ে রেখে দেয়। বলে তারপর বলে যে যা করার করে নেন, যান যা পারেন করার করে নেন। তখন আমি বাধ্য হই থানায় আসতে এবং কমপ্লেন করতে, এবং কমপ্লেনে যিনি ছিলেন তিনি আবার আমাকে ট্রাফিক অফিসে পাঠান। ট্রাফিকে ওখানে কোনো অফিসার ছিল না জন্যই তারপরে আমি থানায় এসে লিখিতভাবে ইয়ে করে থানায় আমার বক্তব্যগুলো সব লিখিত দিলাম। আপনার মোবাইলটা এখন কোথায় রয়েছে? আমার মোবাইল আমি জানি না কোথায় রয়েছে। ওনারা এখন কম্প্রোমাইজ করতে আসেন, আমাকে থানার মধ্যে বলছেন যে এক অফিসার বলছেন যে চিনি ওনাকে, বলছেন যে আপনি চলুন ব্যাপারটা মিটিয়ে নিন, আপনি মোবাইলটা নিয়ে নিন। আমি বললাম যে আমার মোবাইলে অনেক কিছু ব্যাপার আছে, ওর মধ্যে থেকে অনেক কিছু যদি হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে, তখনকার দায়িত্ব কে নেবে? আইনগতভাবে আমি এখন নেব। আমি লিখিত দিয়েছি, সিসিটিভি ফুটেজ সব ওইখানকার খুলে দেখা হোক, দেখে সমস্ত বিচার করা হোক। আপনার নাম? আমার নাম সজল সরকার। চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে। এদিন অর্থাৎ সোমবার সকাল থেকেই হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় রোগীর পরিবার পরিজনেরা। ঘটনার খবর যায় রায়গঞ্জ থানায়। রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিকিৎসার গাফিলতির অভিযোগে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত প্রসূতির আত্মীয়রা। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃত প্রসূতির নাম কৃষ্ণা সরকার, বয়স 28 বছর, বাড়ি ইটাহার থানার পূর্ব লঘুয়া গ্রামে। এদিন বিকেল 3টে নাগাদ ওই প্রসূতির মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত 9টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয় সে। রাত 12:30 নাগাদ ওই প্রসূতির অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তার সিজার করানো হয়। সিজারের পর অপারেশন থিয়েটার থেকে গাইনি ওয়ার্ডে বেডে রাখা হয় নবজাতক কন্যা সন্তান ও প্রসূতিকে। কিছুক্ষণ পর থেকে শুরু হয় ব্যথা ও বমি। বারংবার কর্তব্যরত নার্সদের দেখার কথা বললেও তারা দেখেনি, এমনকি কোনো চিকিৎসককেও আনার প্রয়োজন বোধ করেননি। এদিন সকাল 7টা নাগাদ ওই বধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিসিইউ বিভাগে স্থানান্তরিত করলে সিসিইউ বিভাগে কিছুক্ষণ চিকিৎসার পর তার মৃত্যু হয়। বর্তমানে ওই নবজাতক কন্যা সন্তানটি রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের এসএনসিইউ বিভাগে। মৃত্যুর খবর চাউর হতেই বিক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবার পরিজনেরা। সিসিইউ বিভাগে ভাঙচুরের চেষ্টা করে রোগীর পরিজনেরা। খবর যায় রায়গঞ্জ থানায়। রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। আমার নাম কৃষ্ণ বর্মন। আমার বউ কৃষ্ণ সরকার। প্রেগনেন্সি, কালকে ভর্তি করেছিলাম, 12:45 নাগাদ সিজার হয়। সিজারে মা মেয়ে দুজনেই ভালো। কিছুক্ষণ পর অসুবিধা হয়। ওদের রুমে যে 3টা সিস্টার ছিল তাদেরকে বলা হয়, বারবার অনুরোধ করা হয়, কোনো কর্ণপাত করেননি ওরা, যার জন্য আজকে এই ফল। যখন থেকে অবস্থার অবনতি
তখন লোক দেখানোর নাম করে আইসিইউতে নিয়ে গেছে, তাও স্টাফ নেই, আমাকে নিয়ে যেতে হয়েছে। আইসিইউতে নিয়ে গিয়ে ওখানেই হুঁশ নেই। ডাক্তারবাবু বললো চেষ্টা করছি, দাঁড়ান। সেই চেষ্টাটা যদি আগে থেকেই করতো, 1 ঘন্টা 2 ঘন্টা আগে থেকেই নিয়ে আইসিইউতে নিয়ে যেত, তাহলে আমার মনে হয় বেঁচে যেত। এই ফুলের মতো সুন্দর জীবনটা যেত না। বাচ্চা হওয়ার পর মা বাচ্চা দুজনেই ভালো ছিল। আমরা রাত্রে কথা বলে রাত 3টার দিকে নিচে নেমেছি, 3টা থেকে 6টা 7টা অব্দি আতর কার্জি করছে সিস্টারের কাছে যে ম্যাডাম আমি জল খাবো, ম্যাডাম আমার অসুবিধা হচ্ছে, ম্যাডাম আমার অমুক হচ্ছে। সিস্টার কোনো কর্ণপাত করেনি। সিস্টার ওদের মতো করেই মোবাইল দেখেই যাচ্ছে। আমাকে জানাচ্ছে ফিমেল ওয়ার্ডে তো আর মেল যেতে পারবে না, আর 7টার আগে তো আমাকে যেতে দিবে না। 7টার সময় গিয়ে দেখি তড়িঘড়ি আইসিইউতে নিয়ে যাওয়ার জন্য ওরা রেডি। আমাকেও কিছু বললো না, বললো চলেন আইসিইউতে যেতে হবে, পেশেন্টের অবস্থা খুব খারাপ। আইসিইউতে গিয়ে দেখলাম অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারবাবু বললো বাইরে দাঁড়ান, চেষ্টা করছি, জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ধারণা কি, শুনতেই পেলেন। সেই চেষ্টাটা যদি 2 ঘন্টা আগে করতো, যে চেষ্টাটা পরে করেছে, এটা লোক দেখানোর নাম করে পরে করেছে, যখন দেখতে পাচ্ছি যে পেশেন্টের অবস্থা খুব অবনতি, নিয়ে যেতেই হবে। যতক্ষণ ধরে বলছিল অবশ্যই গাফিলতি দাদা, অবশ্যই কমপ্লেন করবো। আমি স্বাস্থ্য ভবনে মেল করবো, স্বাস্থ্য ভবনের টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাবো। আমি এদেরকে কমপ্লেন করে কোনো লাভ হবে না, কেননা এরা সব আমার 5 বছর হলো না, ফার্স্ট বেবি আমার। এই 2 দিনের বেবি, আমি 2 দিনের বেবিকে কি করে সামলাবো বলেন? কি করব আমি? মা ছাড়া বেবিকে কি করব বলেন? টাকার জন্য ওরা অবহেলায়। আমি তো বিচার চাচ্ছি, বিচার চেয়ে কি করবো? এরা তো আর এই স্বাস্থ্য পরিকাঠামো তো এরা চেঞ্জ করতে পারবে না। ওই হাজার বললো একই অবস্থা। তো আমি সাধারণ লোককে এটাই বলবো যে আপনাদের যদি কোনো আদরের সন্তান থাকে, হসপিটালে কোনোদিন ভুল করেও আনবেন না। আপনাদের জোর অনুরোধ, হসপিটাল আনবেন না। 2 টাকা খরচা করে প্রাইভেট হসপিটালে দেখান, হসপিটালে আনেন না। আমার নাম বিপ্লব হালদার, আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট সুপার, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সকালবেলা আমি খবরটা পেয়েছিলাম, ওরা ব্লাডের একটা কি প্রবলেম ছিল, ব্লাড দেওয়া হয়েছিল। ওরা ইচ্ছা করে কমপ্লেনগুলো করেছে। পেশেন্টের নাম হচ্ছে কৃষ্ণা সরকার। আমরা তদন্ত করে দেখছি কী জন্যে মারা গেছে। বাড়ি ইটার আছে, পুরো বিষয়টা আমরা তদন্ত করে দেখছি। না, নার্সরা চিকিৎসা করে না, চিকিৎসা করে ডক্টররা। আমরা তবুও খতিয়ে দেখছি কার ভুল কার ঠিক, আমরা খতিয়ে দেখছি। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। রবিবার বালুরঘাট হাওড়া এক্সপ্রেসের পুরাতন কোচ বাতিল করে চালু হলো অত্যাধুনিক LHB কোচ। এদিন রাত 8:30 বালুরঘাট স্টেশনে আধুনিক সুরক্ষা প্রযুক্তি ও কোচ সম্পন্ন এই ট্রেনের উদ্বোধন করলেন এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের DRM সুরেন্দ্র কুমার। 13064 বালুরঘাট হাওড়া ট্রেনটি সোম থেকে শুক্র সপ্তাহে 5 দিন চলাচল করে। বালুরঘাট স্টেশন থেকে রাত্রি 8:45 ছেড়ে পরদিন সকাল 5:30 হাওড়া স্টেশনে পৌঁছায়। উল্টো দিকে হাওড়া স্টেশন থেকে সকাল 7:50 ছেড়ে বিকেল 5:30 বালুরঘাট পৌঁছায়। শুরুর দিন থেকেই পুরাতন RCF প্রযুক্তির কোচ দিয়ে ট্রেনটি যাতায়াত করত। অত্যাধুনিক প্রযুক্তির সম্পন্ন LHB র‍্যাক চালু হওয়ায় खुशी সকলেই। और इस सभा में उपस्थित सभी गणमान्य व्यक्ति, मैं आप सभी का अभिनंदन करता हूं। और यह जो कार्यक्रम है, जो माननीय मंत्री जी के प्रयास से सफल हो पाया है, इसके उद्घाटन के अवसर पर आप सभी का मैं अभिनंदन करता हूं। यह सामने जो आप ट्रेन देख रहे हैं, ये नई LHB टेक्नोलॉजी से लैस काफी सुरक्षित गाड़ी चल रही है। ये माननीय मंत्री जी के प्रयासों से सफल हो पाया है और इस कार्यक्रम का आयोजन करते हुए हमें अपार हर्ष हो रहा है। हम भी इस आयोजन का पार्ट बने हैं, यह गौरव हमें प्राप्त हुआ है। माननीय मंत्री जी का बालूरघाट के प्रति विशेष आकर्षण रहा है। वो यहीं के रहने वाले हैं और बालूरघाट के लिए रेलवे स्टेशन या रेलवे परिसर जो है एक बहुत ही महत्वपूर्ण है। इसके बारे में मंत्री जी ने बहुत सारे विचार रखे हैं और जगह जगह पे और समय समय पर हमें परामर्श और इसके बारे में रेल मंत्रालय स्तर पे, माननीय रेल मंत्री जी के स्तर पे और जहां भी उपलब्धि मिल सकती है, जहां भी मौका मिल सकता है, हर जगह पर उन्होंने इसके लिए प्रयास किया है। आप
पिछले 1-2 सालों में देखा होगा, बहुत सारी चीजें बालूरघाट में हुई है। वही सारी चीजें माननीय मंत्री जी के प्रयासों से हो पाया है। দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহাসিক স্থান বানগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিল আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রায় 2 কোটি 8 লক্ষ টাকা বরাদ্দে বানগড়ের চারপাশে প্রাচীর তৈরির কাজের সূচনা করল আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। রবিবার গঙ্গারামপুর বানগাড়ি এলাকায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাজের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এছাড়াও উপস্থিত ছিলেন আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধি হরি ওম সারেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। প্রসঙ্গত জেলার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুরের বানগড়। বানগড়ের সাথে জড়িয়ে রয়েছে জেলার বহু ইতিহাস। এর আগে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে খনন করে বানগড় থেকে পাওয়া গেছে বহু প্রাচীন নিদর্শন, যার বেশিরভাগ রয়েছে বালুরঘাট মিউজিয়ামে। এদিকে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বানগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার। সেই কথা মাথায় রেখে 2014 সালের লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বানগড়ে প্রাচীর তৈরির কথা ঘোষণা করে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঘোষণার প্রায় 1 বছরের মাথায় শুরু হল বানগড়ে প্রাচীর তৈরির কাজ। রবিবার আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবং দেখা যাচ্ছে যে বানগড়ের বিস্তীর্ণ এলাকা দখল হয়ে গেছে, সে দখল মুক্ত হবে কি করে? এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। এটা তো প্রশাসনের দেখা উচিত, কারণ মনে রাখবেন ভারতের সংবিধান অনুসারে ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা সংবিধান অনুসারে রাজ্যের দায়িত্ব। এএসআই রাজ্য সরকারকে লিখবে, এবার ডিএম এর দায়িত্ব, রাজ্য সরকারের দায়িত্ব সেই এনক্রোচমেন্টকে ঠিক করা। আমরা চাইছি আপাতত যতটা জমি অ্যাভেলেবেল আছে, অর্থাৎ যতটা জমি এনক্রোচমেন্ট হয়ে গেছে তার বাইরে যতটুকু আছে সেটাকে আগে সুরক্ষিত করা হোক, পরে বাকিটা ভাবা যাবে। যতটুকু আছে ততটুকুকে আগে বাঁচানো হোক। এটা মূলত 2 কোটি 8 লক্ষ টাকা মনে হয় বরাদ্দ হয়েছে, তাতে বাউন্ডারির এখনো পর্যন্ত যে অ্যাভেলেবেল জায়গা আছে সেটাকে বাউন্ডারির মাধ্যমে সুরক্ষিত করা। এটা প্রথম স্টেপ, যেটা আমি আমার ভাষণেও বলেছি। এর পরবর্তী স্টেপে আমরা আরো কিছু ডিমান্ড রেখেছি। সেই ডিমান্ডগুলো আমরা ফান্ড পেলে পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা, আমাদের বিধায়ক বলে 9 দফা দাবি তারা রেখেছে। তো 9 দফার একবারে পূরণ হতে পারবে কিনা সেটা আমরা জানি না। আমরা চেষ্টা করবো ধাপে 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 এটাকে পূরণ করা। দাদা, দেখা যাচ্ছে যে একদম বানগড় সংলগ্ন এলাকাতে কিছু বাড়ি রয়েছে, পাশাপাশি বানগড়ের মধ্যে এখনো পর্যন্ত চাষাবাদ হয়। এই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, আমি আগেই বলেছি, এগুলোকে এক কথায় বলা হচ্ছে ইংরেজিতে এনক্রোচমেন্ট, ঠিক আছে, বা অতিক্রম। এটা পুরোটাই হচ্ছে রাজ্য সরকারের দায়িত্ব। এএসআই বলে দিয়েছে যে আমার এতগুলো বড় ল্যান্ড আছে, এবার সেটাকে ঠিক করে রাখা বা রক্ষণাবেক্ষণ করা এটা রাজ্য সরকারের কাজ, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ঠিক মতো করেনি, বছরের পর বছর এটা ফাঁকা থেকে গেছে। এখন সেই জন্য আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যতটা আছে ততটাকে আগে বাউন্ডারি দিয়ে আমরা ঘিরি, সেটাকে বাঁচাই। পরবর্তীতে কি বাড়ি হয়েছে না হয়েছে, কে চাষাবাদ করছে, সেগুলো আমরা পরে দেখব। 1936 সালে প্রথমবার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে ঘোষণা করে, কিন্তু তারপরে এই যে গঙ্গারামপুরের লাইফলাইন পুনর্ভবা নদীর যত্রতত্র পড়ে রয়েছে ঠাকুরের কাঠামো সহ আবর্জনা, যার কারণে দূষিত হচ্ছে নদী। দীর্ঘদিন ধরে নদীতে নোংরা আবর্জনা ও কাঠামো পড়ে থাকলেও হেলদোল নেই প্রশাসনের। এমতাবস্থায় নদী পরিষ্কারের দাবি তুলেছেন শহরবাসী থেকে শুরু করে পরিবেশ প্রেমীরা। যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস। প্রসঙ্গত, পুনর্ভবা নদী জেলা তথা গঙ্গারামপুরের অন্যতম লাইফলাইন পুনর্ভবার 2 তীরের অসংখ্য বস্তি গড়ে উঠেছে। ওপার বাংলা থেকে বয়ে আসে পুনর্ভবা গঙ্গারামপুর শহরের গা বেয়ে তপন ব্লক, মালদা জেলার বামনগোলা, হবিপুর ব্লক হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। একসময় চৈত্র মাসেও পুনর্ভবা নদী দিয়ে বাণিজ্য নৌকা চলাচল করত। কয়েক বছর আগেও পুনর্ভবা নদীতে সারা বছর জল থাকত। মৎস্যজীবীদের জালে উঠত নদীয়ালি মাছ। নদী থেকে সারা বছর নদীয়ালি মাছ ধরে গঙ্গারামপুরের হাজার হাজার মৎস্যজীবীরা জীবিকা নির্বাহ করতেন। কিন্তু চৈত্রের পুনর্ভবা নদীতে যেন গবাদি পশু ঘুরে বেড়াচ্ছে। পুনর্ভবা নদীতে জল না থাকার কারণ অন্যতম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে রাবাম ড্যাম, যার ফলে শুধুমাত্র বর্ষার সময় ছাড়া এপার বাংলায় পুনর্ভবা নদীতে জল থাকছে না। আর যেটুকু জল আছে তাতেও পড়ে রয়েছে নোংরা আবর্জনা ও ঠাকুরের কাঠামো, যার ফলে দূষিত হচ্ছে পুনর্ভবার জল। এদিকে দীর্ঘদিন ধরে নদীতে নোংরা আবর্জনা পড়ে থাকলেও হুঁশ নেই প্রশাসনের। এমতাবস্থায় নদী পরিষ্কারের দাবি তুলেছেন শহরবাসী। যদিও বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস। আমাদের পুনর্ভবা পরিবেশপ্রেমী সংগঠন আমরা 2018 সালে আমরা গড়ে তুলেছিলাম যে আমাদের যে
প্রিয় নদী, যার উপরে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, সেই নদীটা দূষিত হওয়ার জন্য আমরা এই নদীকে বাঁচানোর জন্য সংগঠনটা গড়ে তুলেছিলাম। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সমস্ত ছাত্রছাত্রী, জনসাধারণ, শিক্ষকরা মিলে আমরা কয়েকবার নদী পরিষ্কার করেছিলাম, নদীর কাঠামো থেকে নোংরা যে আবর্জনা ফেলা হয় সেগুলো। এরপরে আমরা সচেতনতা শিবির করি, আমরা র্যালি করি নদীকে বাঁচানোর জন্য। তারপরে আমরা গঙ্গারামপুর পৌরসভার কাছে আমরা আর্জি জানাই, একটা লিখিত দরখাস্ত করি, ডেপুটেশন দেই। তারপর থেকে দেখেছি যে আমরা কালী পুজো এবং দুর্গা পূজার সময় বিসর্জনের সময় পৌরসভা থেকে ব্যবস্থা নেওয়া হয়। এরপরে যখন পুজো পার হয়ে যায় তারপর থেকে প্রশাসন থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয় না নদী ঘাটকে পরিষ্কার করে রাখার জন্য। আর এটা প্রশাসনের যেমন দায়িত্ব, আমাদের সংগঠন থেকে আমরা যেমন সচেতনতা গড়ে তুলেছি বা চেষ্টা করি যে লোকজনকে সচেতন করার জন্য যে নদীকে নোংরা আবর্জনা না ফেলা হয়, নদীকে যেন দূষিত না করা হয়, এবং প্রশাসনকেও এই দিকে এগিয়ে আসতে হবে যেন জনগণকে সচেতন করতে পারে ঠিকঠাক, যে তারা নদীকে কোনো রকমভাবে যেন নোংরা আবর্জনা থেকে পুজোর ফুল থেকে শুরু করে কাঠামোর জন্য না ফেলে, এবং ফেলেও সঙ্গে সঙ্গে তুলে নেওয়া পরিষ্কারের ব্যবস্থাটা জনগণের সঙ্গে সঙ্গে প্রশাসনকেও করতে হবে। পৌরসভার তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে? না, পুজোর সময় যে কাঠামোগুলো ওখানে বিসর্জন দেওয়া হতো সেই কাঠামোগুলো আমরা তৎক্ষণাৎ আমাদের যে স্যানিটারি ডিপার্টমেন্ট আছে, স্যানিটারি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সেগুলো ওগুলো পাড়ে তুলে দিই এবং সেটা পরবর্তী পর্যায়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। আমার মনে হয় যে ছবিগুলো দেখানো হচ্ছে এই ছবিগুলো হয়তো পরবর্তী পর্যায়ের এই কাঠামোগুলো পুজোর হয়তো সেখানে বিসর্জন দেওয়া হয়েছে। আমরা যেহেতু জানতে পারলাম যে সেখানে কাঠামোগুলো এখনো পড়ে আছে, পরবর্তী পর্যায়ে সেই কাঠামোগুলো দ্রুত আমরা সরিয়ে ফেলব। আজ পবিত্র ঈদ। পবিত্র ঈদকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ড হারিপুকুরের মহিলাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বালুরঘাট পৌরসভার কাউন্সিলর তথা তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। শুভেচ্ছা বিনিময় পুরসভার কাউন্সিলরের সঙ্গে ছিলেন হিলি গ্রাম পঞ্চায়েতের সদস্য অলকা কুণ্ডু, হিলি ব্লক যুব তৃণমূলের সভাপতি অমিত দাস সহ অন্যান্যরা। এদিন হিলির হারিপুকুরের গিয়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রদীপ্তা চক্রবর্তী। হারিপুকুরের বাসিন্দাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ নিয়ে এদিন দুপুরে হিলিতে সাংবাদিকদের মুখোমুখি হলেন পুরসভার কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী। আমরা এসেছি এখানে হিলি হারিপুকুর গ্রামে, এবং এখানে আজকে আমরা সবাই জানি খুশির ঈদ। ঈদ মুবারক সকলকে, আমার সকল মুসলিম ভাই বোনেদেরকে, সকল জেলাবাসীদেরকে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মুসলিম সম্প্রদায় ভাই বোনেদের সবাইকে আমার তরফ থেকে আমি ঈদ মুবারক জানাচ্ছি। এবং ধর্ম যার যার উৎসব সবার, সেটাকেই সামনে রেখে আজকে আমি এদের সাথে খুশির ঈদে সামিল হয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের দিনে খুব আনন্দ করবেন। আমাদের এখানে আজকে ঈদ হলো, ঈদের দিনে প্রদীপ্তা দি আসছিল, খুব ভালো লাগলো। দিদি আসছিল, দিদি এসে আমাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলো, কথাবার্তা হলো, ভালো লাগলো। খড়িবাড়ির টুকরিয়াছাড় সংরক্ষিত জঙ্গলে ভয়াবহ আগুন, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। সোমবার জঙ্গল থেকে কালো ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে টুকরিয়াছাড় বন দফতর, খড়িবাড়ি থানা ও নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন। কয়েক কিলোমিটার জুড়ে এই আগুন লেগেছে। বনাঞ্চলের পাশে বেশ কিছু গ্রাম থাকায় আগুন ছড়ালে আশঙ্কা বাড়তে পারে মত স্থানীয় বাসিন্দাদের। তবে ইতিমধ্যেই আগুন কিছুটা নিয়ন্ত্রণে বলে বন দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে। আমরা এখান থেকে দেখলাম যে জঙ্গলে পুরো ধোঁয়া উঠতেছে, জঙ্গলে যা দেখি যে পুরো আগুন লাগিয়ে গেছে জঙ্গলের ভিতরে। তো একটু আগে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি আসলো, একটা দিয়ে হবে না, এই জায়গায় আরো 2-3টা গাড়ি লাগবে। কত গাড়ি জঙ্গলের সামনেই, আর একটু পরে আগুনটা এগিয়ে চলে আসবে, আমাদের গ্রামের আগেই চলে আসবে। পুরো ভিতর থেকে একদম গ্রামের কাছে চলে আসছে আগুনটা জ্বলতে জ্বলতে, টুকরিয়া বাজার ঝাড় ফরেস্ট।